বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজকে আমি জাকিয়া সুলতানা, প্রভাষক উদ্ভিদবিদ্যা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইটি হতে তোমাদের নির্ধারিত সিলেবাস অধ্যায় 3, যার নাম হচ্ছে কোষ রসায়ন, এই অংশের উপরে তোমরা একটি লেকচার দেখবে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে এই অধ্যায়ের উপরে চতুর্থ লেকচার। তো শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়টি যদি আমরা অফলাইনে করতাম, অধ্যায়টি বেশ সহজ একটি অধ্যায় এবং এখান থেকে নাম্বার তোলা বেশি সহজ ছিল, কিন্তু অফলাইনে হওয়ায় আমাদের জন্য ক্লাসটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। তোমরা যারা বাসায় পড়বে তারা অবশ্যই এটা দেখে তোমাদের যে ক্লাস সেটটাগুলো যেভাবে করা হয়েছে সেই আলোকে দেখবে। দেখার পরে তোমরা যদি অ্যান্সার করার চেষ্টা করো তাহলে অবশ্যই অধ্যায় তোমাদের জন্য সহজ হবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে প্রোটিনের বৈশিষ্ট্য, প্রোটিনের প্রকার এবং প্রোটিনের কাজ। তো আমরা এই তিনটি বিষয় যে দেখব শিক্ষার্থীরা, আমি তোমাদের পাঠ্য বইয়ের ছবিগুলো এখানে উঠিয়ে দিয়েছি এবং এটার আলোকে আজকে আমি তোমাদের লেকচারগুলো দেখাবো। কারণ হচ্ছে আমাদের এই প্রোটিনের এই অংশ থেকে এমসিকিউ নেচারের প্রশ্ন বেশি থাকে এবং অবশ্যই এই অংশ থেকে তোমরা বেশি সৃজনশীল প্রশ্ন পাবে। আর একই সাথে তোমাদের এই অংশ থেকে এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বইয়ের পৃষ্ঠাগুলো তুলে আমি তোমাদেরকে কোন অংশগুলো পড়বে সেটি বোঝানোর জন্য আজকের লেকচারটি এভাবে সাজিয়েছি। তোমরা ইতিপূর্বে প্রোটিন পড়েছো। প্রোটিনের শুধু আমরা সংজ্ঞা দেখেছিলাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং সালফারের সমন্বয়ে যে নাইট্রোজেনের সমন্বয়ে যে যৌগটি আছে সেটি হচ্ছে প্রোটিন এবং এটি হচ্ছে মূলত অ্যামাইনো অ্যাসিডের পলিমার এবং পলিপেপটাইড বন্ধনীর মাধ্যমে মূলত এটি তোমার হচ্ছে গিয়ে গঠিত হয়। তাই তোমরা বুঝতে পারবে যে আসলে মূলত ওই যে পলিপেপটাইড বন্ধনী আমি দেখিয়েছিলাম তোমাদের গত ক্লাসে, এর সমন্বিত মনোমারগুলো হচ্ছে একত্রে যুক্ত হয়ে পরবর্তীতে তৈরি করে হচ্ছে প্রোটিন। আমরা আজকে প্রোটিনের বৈশিষ্ট্য দেখি। দেখো, প্রথমেই আছে প্রোটিন কলয়েড প্রকৃতি এবং অধিকাংশ ক্লাসিত, অর্থাৎ এটি কলয়েড টাইপের যেটা বলা যায় এবং এদেরকে ক্লাসিত করা যায়, অর্থাৎ চাইলে এদেরকে ক্লাস আকারে তৈরি করা সম্ভব। এরপর আছে দেখো, এদেরকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম সহযোগে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আমরা আগেই বলেছি যে মূলত প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তাই এদেরকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা অ্যাসিড, ক্ষার ও অ্যামাইনো অ্যাসিড পাবো। এরপরে যে বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 4 নাম্বারটি। দেখো, প্রোটিন পানিতে লঘু, অ্যাসিডে মৃদু, ক্ষার ও লবণে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এই বিষয়টা কিন্তু অবশ্যই যে কোনো কিছুর বৈশিষ্ট্য আসলে সেখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ এটা কিসে দ্রবণীয় এবং কোনটাতে অদ্রবণীয়। এরপর আমরা দেখব এর গঠন যেটি আছে 5 নম্বর পয়েন্টটি, সেটি হচ্ছে এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। শিক্ষার্থীরা, তোমরা নিচু ক্লাসে পড়ে আসছো যে প্রোটিনে মূলত 16% নাইট্রোজেন থাকে। এটাও ঠিক একই জিনিস, এখানেই সেটাই বলা যে এবং এছাড়া নাইট্রোজেন ছাড়া এখানে সালফার, আয়রন ও তামাও থাকতে পারে কখনো কখনো। গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড প্রয়োগে প্রোটিন তঞ্জিত বা জমাট হয়, আর এর আণবিক গঠন অবশ্যই পরিবর্তিত হয় মাঝে মাঝে। এবার দেখো, পরবর্তীতে আছে প্রোটিন সাধারণত তড়িৎধর্মী, অর্থাৎ এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বাফার দ্রবণ হিসেবে কাজ করে। এটি বাফার দ্রবণ কি, এটা তোমরা যখন কেমিস্ট্রি ক্লাসগুলো করবে সেখানে বুঝতে পারবে যে বাফার দ্রবণ কি। জাস্ট আপাতত তোমরা এটুকু দেখো যে এটি বাফার দ্রবণ হিসেবে কাজ করে। এবার দেখো, প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ অ্যামিনো গ্রুপ এবং অ্যামিনো অম্লীয় গ্রুপ অর্থাৎ অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড COOH থাকে। এটি একই সাথে ক্ষারীয় এবং অম্লীয় উভয় গুণ প্রকাশ করে। আমরা এটা আগের ক্লাসে দেখেছিলাম যে অ্যামাইনো অ্যাসিডগুলোতে মূলত একটি অ্যামিনো গ্রুপ অর্থাৎ বন্ড NH2 এবং একটি কার্বক্সিলিক গ্রুপ বা অ্যাসিড গ্রুপ বন্ড COOH অবশ্যই থাকবে। এটি ছিল প্রোটিনের বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাব প্রোটিনের শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীরা, এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তোমাদের বইয়ে যেখানে প্রোটিনের বৈশিষ্ট্য আছে তার নিচের অংশে আছে। আমরা এখানে সব কিছু দেখব না, কিন্তু এটা আমরা অবশ্যই রিডিংটা খুব ভালো করে পড়ব। এখানে অসংখ্য এমসিকিউ আছে, তোমরা ভার্সিটি টেস্ট বলো কিংবা মেডিকেল টেস্ট বলো, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু এই জায়গাটি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসকে বিভিন্ন ভিত্তিতে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে জৈবিক কাজের ভিত্তিতে। দেখো, দু ধরনের, একটি হচ্ছে গাঠনিক প্রোটিন আর একটি হচ্ছে কার্যকরী প্রোটিন।
গাঠনিক প্রোটিন মানে হচ্ছে যে প্রোটিনগুলো আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে, যেমন আমাদের ত্বক, চুল, শিং, খুর, অন্তঃকঙ্কাল, এগুলো সবই কিন্তু অস্থি, তরুণাস্থি হচ্ছে আমাদের মূলত কিসের মাছ সমন্বয়ে গঠিত? প্রোটিনের সমন্বয়। এরপর দেখো আরও কিছু আছে, কোরাটিন, যেমন দেখো ত্বক, শিং, নখ, খুর, পালক ইত্যাদিতে হচ্ছে কোরাটিন নামক প্রোটিন থাকে। কোলাজেন কোথায় থাকছে? দেখো অস্থি, টেন্ডন, যোজক টিস্যু। আমি কিন্তু এই জন্য তোমাদেরকে এমসিকিউগুলো তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো, এই জন্য তোমাদের বইয়ের আলোকে হুবহু তুলে দিয়েছি। আমি কিছু কিছু অংশ বাদ দিয়ে পড়বো, বাট তোমরা কিন্তু সেটাকে বাদ দিবে না। আমি গুরুত্বপূর্ণ অংশগুলোকে বলবো, বাকি অংশগুলো অবশ্যই তোমরা বাসায় পড়ে নিবে। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ অংশগুলো এবং ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ অংশগুলো আমি এখানে হাইলাইট করে দিব, বাট বাকি যে অংশগুলো এখানে আছে এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। আচ্ছা, আমরা দেখলাম কার্যকরী গাঠনিক প্রোটিন, এবার কার্যকরী প্রোটিনটা দেখি। জীবদেহের বিপাক কাজে অংশগ্রহণে সহযোগিতা করে, এক্ষেত্রে আছে মূলত দেখো এনজাইম, হরমোন, ভিটামিন এবং শ্বাসরঞ্জক, এরা হচ্ছে কার্যকরী প্রোটিন। এনজাইম ছাড়া আমাদের দেহের কোনো কার্যক্রমই কিন্তু সম্পন্ন হবে না। তোমরা সেটাকে উদ্ভিদের ক্ষেত্রে বলো কিংবা প্রাণীর ক্ষেত্রে বলো, যেমন আমাদের দেহে শ্বসন সর্বদা সংগঠিত হচ্ছে, অন্যান্য কার্যক্রম সকল কিছু কিন্তু এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত। হরমোনের কার্যকারিতা তোমরা জানো, আর ভিটামিন তো অবশ্যই তোমরা জানো। তো এগুলো কিন্তু কার্যকরী প্রোটিন। এবার দেখবো আমরা, দেখো আকৃতি অনুযায়ী অর্থাৎ কেমন দেখতে এরা। দু ধরনের, একটা হচ্ছে তন্তুময়, আরেকটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখছি দেখো গ্লোবিউলার প্রোটিন। তন্তুময় মানে আঁশ জাতীয়, এখানে আঁশ জাতীয় যে প্রোটিনগুলো আছে কোরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, এগুলো কিন্তু আঁশ জাতীয় তন্তু, হ্যাঁ, গঠনের ক্ষেত্রে। তো এই অক্ষ বরাবর একটি সমান্তরাল অক্ষ বরাবর অবস্থান করে, তাই এদেরকে বলা হয়েছে তন্তুময় প্রোটিন। এবার আছে দেখো গ্লোবিউলার প্রোটিন। এসব প্রোটিন হচ্ছে গোলাকৃতির হয়। এই গ্লোবিউলার প্রোটিন মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, দেখো ইনসুলিন, হিমোগ্লোবিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদেরকে বলা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। এদের আকৃতি গোলাকৃতি বিধায়। আর গঠন অনুসারে যদি আমরা দেখি কেমন দেখতে এরা, তখন এদের গঠন আমরা 4 প্রকার পাবো: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটারনারি। প্রাইমারি প্রাথমিক, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটারনারি। দেখো এর পরেরটা আমরা দেখছি, এটা তোমাদের পাঠ্য বইয়ের 107 পেজ, এই পেজটা খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। তো পরেরটা দেখো শিক্ষার্থীরা, এখানে আরও কিছু বলেছে যে এই যে অংশগুলো আছে এখানে আমরা প্রোটিনের গঠন, প্রথমটা যে সরল প্রোটিন, এদের কতগুলো ভাগ দেওয়া আছে এখানে। হিস্টোন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তে হবে, তোমরা পড়ে নিবে। এবার দেখো প্রোটামিন, এটা কোথায় পাওয়া যায়? সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এখানে প্রত্যেকটা লাইনেই তোমরা এমসিকিউ পাবে। এর দেখো এখানে আরেকটা অংশ আছে, স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন থাকে। এসক্লের প্রোটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা পড়ে নিবে। আমরা দেখি পরে যুগ্ম প্রোটিন বা সংশ্লিষ্ট প্রোটিন যেটি আছে, যারা যুক্ত অবস্থায় থাকে। এখানে দেখো মেটালোপ্রোটিন এবং লিপোপ্রোটিন, এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা। লিপোপ্রোটিন তোমরা দেখবে। এবার দেখো মেটালোপ্রোটিন, যেটি আমি বলেছিলাম, সেটি হচ্ছে মেটালোপ্রোটিনগুলোর প্রকারভেদ এখানে দেওয়া আছে, এর সাথে মেটাল বা ধাতু থাকে, নাম দেওয়া আছে দেখো সিডারোফিলিন এবং হচ্ছে স্লোপ্লাজিমিন। এরপর আছে ফসফোলিপিড, এটাও থাকে দেখো ডিমের কোথায় থাকছে, দুধের হচ্ছে গিয়ে তোমার ক্যাসিনোজেন, এটি কিন্তু এই ধরনের প্রোটিন। অর্থাৎ তোমরা প্রোটিন অংশ থেকে এইভাবে প্রশ্নগুলো পড়বে। ফ্লাভোপ্রোটিন কি? শিক্ষার্থীরা, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এখানে আমাদের একটি অংশ বাদ পড়ে গেছে, এখানে একটা পেজ বাদ পড়ে গিয়েছে, আমি একটু দেখে নিচ্ছি। সেটি হচ্ছে এই পেজটা, এর আগে একটা পেজ ছিল, সেটি আমাদের একটু বাদ পড়ে গেছে। এই পেজে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন নামক দুটি অংশ আছে। তো ডিমের সাদা অংশে পাওয়া যায় এবং গ্লোবিউলিন শস্যদানায় পাওয়া যায়। এই দুটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 107-এর আগের পেজে ছিল 106, এইটা হচ্ছে গিয়ে হয়তো আমার এখানে বাদ পড়ে গেছে, তোমরা অবশ্যই এটি দেখে নিবে শিক্ষার্থীরা। এই অংশটা তোমরা ভালোভাবে দেখবে। এবার দেখো আমরা কোথায় দেখছি, প্রোটিনের কাজটা একটু দেখে নিব। তোমরা রিডিং পড়ার পরে ভালো ভালো বারবার পড়বে এবং তখন আমরা পরবর্তীতে প্রোটিনের কাজটি কিন্তু করতে হবে। প্রথমেই আমরা দেখব যে প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেটা আমরা পড়েছি। সঞ্চিত পদার্থ হিসেবেও থাকে, প্রয়োজনীয় শক্তি উপাদান থাকে, বিভিন্ন অঙ্গাণু কৌশলী গঠনে প্রোটিন অংশগ্রহণ করে। তোমরা এক অধ্যায় যখন পড়েছো, প্রথম অধ্যায়, তখন দেখেছো যে কোনো জিনিস, কোষ মেমব্রেন বলো, পর্দা বলো, সেটা কিন্তু মূলত লিপিড আর প্রোটিনের সমন্বয়ে তৈরি দেখেছিলাম আমরা। এবার বিভিন্ন এনজাইম আছে যারা বিক্রিয়াকে সচল করে রাখে, আর অ্যান্টিবডি উৎপাদন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপর হচ্ছে দেখো আমাদের জীবদের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে, যেমন ইনসুলিন। সব হরমোনই কিন্তু প্রোটিন প্রায়, শুধু ইনসুলিন না, সব হরমোনই। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস ও নিউক্লিক অ্যাসিডে কার্যকর করে। এবার কিছু বিষাক্ত প্রোটিনও আছে, যেমন সাপের বিষ, এটা কিন্তু এক ধরনের প্রোটিন, যেটা দেহে প্রবেশ করলে মারা যায়।
আর কিছু আছে বিষাক্ত প্রোটিন যারা পশু পাখির আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করে, যেমন সাপ অন্য কিছু, তাদের কাছে আমরা ভয়ে যাই না, কারণ এদের দেহে কি আছে, বিষাক্ত পদার্থ আছে। এবার দেখো, তোমরা যে দেখো আমাদের যে বিভিন্ন রকমের মৌমাছি বা আমরা যে বলি বোলতা, এদের কিন্তু দেহে কিন্তু কি আছে, মূলত এই যে অ্যাসিড থাকছে, হ্যাঁ, বিশেষ ধরনের, এগুলো মাঝে মাঝে সাথে প্রোটিন উপস্থিত থাকে। আচ্ছা, এবার দেখো পিগমেন্ট হিসেবে কাজ করে, কখনো কখনো রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে। আচ্ছা, 13 নম্বর বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ, ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রোটিন যেটা আমাদের কোষে উপস্থিত থাকে, ইন্টারফেরন। এটির কারণে মূলত দেখা যাবে আমাদের ক্যান্সার ও ভাইরাস কি হচ্ছে, নিরাময়ে এটি সহযোগিতা করে। তো তোমরা এই কাজটি কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। আর অবশ্যই এই অংশ হতে তোমরা একটা জিনিস যেটি দেখবে সেটি হচ্ছে, আমরা প্রোটিন দেখলাম, প্রোটিনের আরও একটি কাজ আছে আমাদের দেহে। প্রোটিনের কাজ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, আমরা যে প্রোটিন যেগুলো খাদ্যগুলো গ্রহণ করছি, এই খাদ্যগুলো প্রাপ্যতা বা গুরুত্ব বর্ণনা করে, এটি তোমাদের বইয়ে দেওয়া আছে। এই অংশটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। তো প্রোটিনকে আমরা কিভাবে খাদ্য হিসেবে গ্রহণ করি, এটা একটা প্রশ্ন আসে যে খাদ্য হিসেবে প্রোটিনের গুরুত্ব বর্ণনা করো। সেক্ষেত্রে খাদ্যে কোথায় কোথায় প্রোটিন আছে সেটি দেখো, তোমাদের বইয়ে একটা আলাদা পয়েন্ট আকারে দেওয়া আছে। আর অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে আমিষের চাহিদা, এটা একটা দেওয়া আছে। তো তোমরা এই দুইটা কিন্তু টার্ম অবশ্যই বই থেকে পড়ে নিবে। তো শিক্ষার্থীরা, যেহেতু এমসিকিউ বেশ বেশি, আসলে আমি তোমাদের ওইভাবে লিখে দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি। তো তোমরা আশা করি আমার ক্লাসটি বুঝেছো এবং অবশ্যই মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে রিডিং বেশি এখানে। তো তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আজকের অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই বাসায় বসে এই অংশ থেকে তোমাদের নির্ধারিত যে সিলেবাসটি রাখা হয়েছে সেটি কমপ্লিট করবে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।